গোলাম রব্বানী সোহেল সেও বক্তব্য রাখতে পারে নাই, আরো যারা রাখতে পারে নাই, আবুল হোসেন সহ এখানে অনেকজন, মাহতাব, আতিকুর রহমান পাপ্পু, আমি তাদের সকলকে আমার পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। সমবেদনা জানানো ছাড়া আর কোনো সুযোগ নেই, কারণ ঘড়িতে এখন প্রায় 11:30 মতো, রাত্রে অনেকেই ক্ষুধার্ত, প্রায় 6টা 6:30 থেকে সবাই বসে আছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, রাজনৈতিক বক্তব্য মোটামুটি টাচ দিয়ে দিয়েছে তৈমুর হোসেন বিপুল, তুকুল বক্তা, আমার সাথে রাজনীতি করেছে যেখানেই যাইতাম। যদিও আমি সভাপতি, ছাত্রদের সভাপতি ছিলাম, কিন্তু তৈমুর হোসেন বিপুল যখন বক্তব্য রাখতো তখন আমার বক্তব্য আমি নিজে মনে করতাম যে শালা আমার তো বক্তব্য আর মানুষ গিলবে না। বিপুল আজকে বসে তার গলা ভেঙে গেছে, তো আরো সুন্দর বক্তব্য রাখতো। এই যে নুরুজ্জামান শাকসুর বিপি ছিল, প্রথম বিপি, তারা আমার আগে যখন বক্তব্য রাখতো তখন আমার জন্য একটু ক্ষতিকারক হয়ে যেত। যাই হোক, আমি ফয়সল আহমদ চৌধুরীকে যখন কনভেনার বানালাম, ফয়সল যখন বক্তব্য রাখতো তখন থুকুর ছাত্র নেতা, ওদের বক্তব্য আমার থেকে অনেক ভালো ছিল। যাই হোক, তা আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতো যে আমার হাতে গোড়া সৈনিকরা ভালো ভালো বক্তব্য রাখছে, ভালো ভালো জায়গায় গিয়েছে। তৈমুর হোসেন বিপুল মহামান্য রাষ্ট্রপতির পিএস এর দায়িত্ব পালন করেছে। আমার ছাত্র, আপনারা জানেন তো, মুশফিকুল ফজল আনসারী, সেও কিন্তু আজকে হাই কমিশনার, প্রধানমন্ত্রীর আপনার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেছে। এটা আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমার সাথে রাজনীতি করেছে ফয়সল, মিজান, তারা পার্লামেন্টের সদস্য হিসাবে বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এটাই আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমি হয়তো এই যে একজন বক্তা বলেছেন রাইট আউটের প্লেয়ার ছিলাম ফুটবলে, বল বানিয়ে দিতাম, গোল করতো আরেকজন, জীবনে গোল করার সুযোগ হয় নাই। ঠিক সেভাবে রাজনীতির মাঠেও আমি যাদেরকে গড়ে তুলেছি, অনেকে এমপি হয়েছেন, কেউ কেউ প্রতিমন্ত্রী হয়ে গেছেন। আমার হাতে গোড়া অনেক সৈনিক আজকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে বড় বড় পদবিতে, আর আমার পদবীর পরিচয় হচ্ছে আমি মহানগরের সাবেক সেক্রেটারি, এই পর্যন্ত, আর কোথাও যাইতে পারি নাই। অনুরোধের আসর জানেন তো, আমি মেয়র নির্বাচনে দাঁড়ালাম, অনুরোধের আসরে আমাকে বসতে হয়েছে। এই অনুরোধের আসরের কারণে আমি গত সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলাম। 4 দিন আগে দেখা যায় আমার বাসায় এসে সবাই অনুরোধের আসর, আপনি একটু বসে যান, ওনাকে সুযোগ দিয়ে দেন। এই যে ওনার দাড়ি পেকে গেছে, যে আমার বন্ধু, তারও চুল পেকে গেছে। অনেকে মনে হয় আমি মনে হয় তাদের চাইতে অনেক ছোট, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা সমবয়সী। অনেকে মনে করে যে আমার কেন্দ্রীয় নেতারা এসে বসে বলে যে আপনার অনেক সময় আছে, আপনি একটু সময় ওদেরকে দিয়ে দেন। এরা বুঝতে পারে নাই যে আমি এবং ওরা সমসাময়িক, আমাকে বসিয়ে দেয়। তো এবার অন্তত পক্ষে আর অনুরোধের আসর যদি হয়, তাহলে নাও আই এম 63 ইয়ার ওল্ড, আমার 63 বছর বয়স হয়ে গেছে। চুল পাকে না, এটা আল্লাহর শুকরিয়া। চুল পড়ে নাই, এটাও আল্লাহর শুকরিয়া। তার মানে এটা নয় যে আমি ইয়াং রয়ে গেছি। আমার কিন্তু আর ছাড় দেওয়ার, অনুরোধের আসরের আর সুযোগ নাই, ঠিক কিনা বন্ধুরা? নাকি আবার অনুরোধের আসর, আর অনুরোধের আসরের সুযোগ নাই। ডু অর ডাই, হয় দিবেন না হয় বাদ দিয়ে দিবেন। আর যে কারণে শহরে এত কম্পিটিশন, এই যে খসরুজ্জামান বলেছে যে সিলেটে আমার জন্ম হওয়া একটা অপরাধ, সিলেটে এত কম্পিটিশন। আমি অরিজিনালি সিলেটের, রাজনীতিও শুরু করেছি সিলেটের, শহরের, নগরের মানুষ, কিন্তু আমার প্লেটে অন্যরা ভাগ বসায় দেয়। সুতরাং আমি এই দুঃখে দুঃখী হয়ে শহর ছেড়ে গ্রামের দিকে গিয়েছি। তো সেখানেও যদি অনুরোধের আসর আসে, তাহলে তো আমার আর টলারেন্স করার সুযোগ নেই, এটা আনটলারেবল হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্যে আমি জয়ন্তা গোয়েন্দাঘাটে আমি নিজে থেকে যাই না। এই যে একজন বক্তা বলল, তারা নিজেরা দিলদার হোসেন সেলিম ভাইয়ের অ্যাবসেন্সকে এই পরিপূর্ণতা দেওয়ার জন্য জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের মানুষ আমাকে আমন্ত্রণ করেছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমি জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জে বিচরণ করেছি, মানুষের উপচে পড়া ভিড়। আমি এই যে জয়ন্তার গোয়েন্দাঘাটের ছেলে বলল, ছাত্রদলের নেতা, কোন ধরনের প্রোগ্রাম ছাড়া গিয়েছিলাম দিলদার হোসেন সেলিম ভাইয়ের কবর জিয়ারত করতে। রাস্তায় নেতা কর্মীরা উপচে পড়া সম্বর্ধনা দিয়েছে। দিলদার হোসেন সেলিম ভাইয়ের কবর জিয়ারতে তিল ধারণের জায়গা হয় নাই, তার মানে সেখানকার মানুষ
আমাকে বরণ করে নিয়েছে। সেখানে জয়ন্তা গোয়েনঘাট